আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে ফরিদপুরের সবথেকে জনপ্রিয় সুন্দর জায়গা এই ৪ টি দেখাবো এবং এর সম্পর্কে বিস্তারিত জানাবো। আর শেষে এই জনপ্রিয় খাবার সম্পর্কেও বলবো। তো ১ম এ আমি আপনাদেরকে দেখাবো ফরিদপুরের সবথেকে জনপ্রিয় কবি জসীমউদ্দিনের জাদুঘর। মানে এটা যেমন সুন্দর তেমনি ঐতিহ্যবাহী বাংলাদেশের একটি অন্যতম নিদর্শন হিসেবেও এই জায়গাটি। তো আমি ১ম এই চলে গিয়েছিলাম জাদুঘরে। তো জাদুঘরটা হচ্ছে নির্মাণ করা হয়েছে ২০১০-১২ সালের দিকে। তো তারপরে হচ্ছে এটা সবার জন্য উন্মুক্ত করা হয়েছে। আর এখানে যাওয়ার জন্য ৳২০ করে টিকেট কেটে তারপরে হচ্ছে এটার মধ্যে যেতে হয়। আর এই জায়গাটা কি বলবো? এত বড় জায়গা, এত সুন্দর জায়গা। কিন্তু এই জায়গাটা তেমন মানুষ জানেই না, ফরিদপুরের মানুষ চিনেই না। ইভেন আমিও কখনোই ফরিদপুরের এই জায়গা সম্পর্কে কোনো ভিডিও, ছবি বা কোনো কিছু জানতে পারি নাই। জাস্ট আমরা ঘুরতে মানে ফরিদপুর শহরটা ঘুরবো বা ফরিদপুরের জায়গাটা ঘুরবো, দেখবো। এই উদ্দেশ্যে যখন গিয়েছি তখনই এটা মানে আমরা খুঁজতে আবিষ্কার করি। কারণ আমরা কবি জসীমউদ্দিনের বাড়ি এর আগেও কয়েকবার গিয়েছি। তো এবারও আবার যাচ্ছিলাম যে অনেক বছর আগে গিয়েছি তো আবার একটু যাই বা এটা একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি। যেহেতু আমার বাড়ি ফরিদপুর, সো আমার এই চ্যানেলে বা পেইজে যদি ফরিদপুরের এই ভিডিও না থাকে, এই স্মৃতিগুলা না থাকে তাহলে কেমন ফ্যাকাশে হয়ে যায় না বিষয়টা? তো এইজন্য ফরিদপুর শহরটা ঘুরে দেখছিলাম এবং আপনাদের জন্য কিছু এরকম ভিডিও এবং এটা আমার জন্যও বলবো যে এটা আমি ধারণ করে রেখেছিলাম যে সবার সাথে এটা শেয়ার করব। প্লাস হচ্ছে এটা হচ্ছে আমার মনের শান্তি। আর এই যে জাদুঘরের ভেতরটাতে এত সুন্দর করে ওরা এই বই দিয়ে এরকম সুন্দর করে তৈরি করে রেখেছে এবং সাইডে ওরা একটা টিনের ঘর টাইপের করেছে। এটা অবশ্য আমাদের ফরিদপুরের একটা ঐতিহ্য হয়তোবা বলা চলে। অন্য কোথাও আছে কিনা জানি না। তবে আমাদের ফরিদপুরে আছে। আর এখানে কবির হাতের লেখা যে বইগুলো আছে, এই যে এইটা এত সুন্দর লাগছিল আমার এটা। তারপরে হচ্ছে তার ব্যবহৃত জিনিসপত্র এবং পুরনো যে ব্যাপারগুলা থাকে ওগুলো এখানে সব এনে রেখেছে। কিন্তু এখানে কিন্তু একদমই ভিডিও করা অ্যালাও ছিল না এবং এটা কিন্তু একদম নিষেধ ছিল। এটা কিন্তু আমি লুকিয়ে করেছি। কারণ হচ্ছে ভাই আমি বুঝলাম না ওরা এত কেন লুকায়ে চুরায়ে রাখে। আর এটা এত লুকায়ে চুরায়ে রাখার কারণেই এই জায়গাটা মানুষ জানতেই পারে না যে ফরিদপুরের মধ্যে এত সুন্দর একটা ঘুরতে যাওয়ার জায়গা আছে। কবি জসীমউদ্দিনকে সবাই চেনে, কিন্তু সবাই কিন্তু ফরিদপুরকে ওইভাবে চেনে না যে কবি জসীমউদ্দিনের বাড়ি বা এত সুন্দর তার একটা নামে একটা জাদুঘর আছে এত বিশাল জায়গা নিয়ে। তো যাই হোক, এটা হচ্ছে তার বাসার সামনে যে নদীর পাড়টা আছে ওইটা এবং এখানে হচ্ছে প্রায় প্রতি বছরই এখানে মেলা হয় কবি জসীমউদ্দিনের এই বাড়ির সামনের দিকটাতে। তো এখানে হচ্ছে এরকম ফাঁকা জায়গা থাকে এবং এখানে মানুষজন বসে এবং এখানে অনেক কিছু স্ট্রিট ফুড এগুলো পাওয়া যায়। আর এই যে নদীটা একদম শুকিয়ে গিয়েছে। আমি জাস্ট এটা তাদের বাসার সামনের এই জায়গাটা ভিডিও করে এখন আমি চলে যাব তাদের বাড়িতে, একদম সরাসরি তাদের বাড়িতে চলে যাব। তাদের সেই পুরনো ঘর, বাড়ি, আসবাবপত্র, ছবি এগুলো সব আমি দেখাবো। তো এই যে তার বাসার সামনে এই কবি জসীমউদ্দিনের এরকম সুন্দর একটা ছবি এবং এগুলো সব তার জন্ম তারিখ, মৃত্যু তারিখ এগুলো সব লিখা এবং এখন চলে যাচ্ছি তার বাড়িতে। আর তার বাড়িতে যাওয়ার জন্য ৳২০ টিকিট কেটে ঢুকতে হয়। এইখানে একটা দোকানদার এরকম থাকে, সেই টিকিটটা বিক্রি করে। কিন্তু আমরা যখন যাচ্ছিলাম সে ছিল না, সো আমরা চলে গেছি ভিতরে। তো যাই হোক, তারপরে ফার্স্টেই গিয়ে আমরা হচ্ছে বাম দিকে এখানে যাব। এখানে যাওয়ার পরে হচ্ছে এই জায়গাগুলো আমি ঘুরে দেখবো আর আপনাদেরকে দেখাবো। আমি গিয়েছিলাম লাস্ট ১২-১৩ বছর আগে। তখনও এই জায়গাটা ঠিক যেমন ছিল এই ১২-১৩ বছর পরে গিয়েও এই জায়গাটা ঠিক তেমনই দেখছি। মানে আমার মনে হয় না, মানে একটা ইটু মনে হয় কোনো পরিবর্তন হয় না। এরকম একটা অবস্থা, মানে সবকিছু সেই সেমই আছে। আর এটাই তো একটা ঐতিহ্য বহন করার একটা বিষয়, তাই না? আর সবথেকে মানে ভালো লাগার বিষয় এখানে যেটা সেটা হচ্ছে এই যে তার একটা কবর কবিতা আছে না, এখানে তোর দাদির কবর ডালিম গাছের নিচে। সো তার যে কবর আছে ওই কবরের ওইখানেও একটা ডালিম গাছ লাগানো হয়েছে এবং আমি আপনাদেরকে এই উপরে উঠে তারপরে ওইটা দেখাবো, ওই কবর এবং ওই ডালিম গাছ। এখানে হচ্ছে কবির আরো যারা আত্মীয়-স্বজন আছে পারিবারিক তাদেরকেও এখানে কবর দেওয়া হয়েছে। তো এই যে এইটা হচ্ছে তাদের মূলত কবরস্থান। আর এই যে এখানে হচ্ছে ডালিম গাছ এবং এইগুলো হচ্ছে তাদের কবর, কবির কবর এবং হয়তোবা তাদের বাবা-মা বা পরিবারের অন্যান্য সদস্যদের কবর।
তো এখন আমি ১ম থেকে একদম ডান সাইড থেকে ঘুরে, ঘুরে পুরোটা দেখাবো। আর এই যে হচ্ছে আমার ভাগিনা। আমার ভাগিনাও আমার আগে, আগে যাচ্ছিল এবং ও আমার সাথে, সাথে এগুলো দেখছিল। হয়তোবা ও এই জায়গাটা আগে দেখেছে। কিন্তু পাশে যেটা আমি ফার্স্টে যেটা দেখিয়েছি জাদুঘরটা, ও এটা দেখেওনি এবং এটা সম্পর্কে ও নিজেও জানে না। অথচ ও এই ফরিদপুরে রাজেন্দ্র কলেজে ৪ বছর বিবিএ পড়েছে, শেষ করেছে। তারপরেও ও এই যে মানে হচ্ছে এই ফরিদপুর শহরের যে এরকম সুন্দর একটা জাদুঘর আছে এটাও ও জানে না। ও আমাকে বলতেছিল যে, "হ্যাঁ, আমি তো এটা জানি না, কখনো শুনিনি।" ইভেন আমিও এত ভিডিও, ছবি দেখি মানে এই জানার জন্য বা মোটামুটি এগুলা সম্পর্কে আমার আগ্রহ আছে। তো কিন্তু আমি এটা সম্পর্কেও দেখিনি। সো আমি চাচ্ছিলাম যে আসলে মানুষজন দেখুক, জানুক এবং যাক ঘুরে ওই জায়গাটা পরিদর্শন করুক আর সবার কাছে এটা পরিচিত হোক। সো এইজন্যই অবশ্য আমি ১ম এ ওই জাদুঘরটা আপনাদেরকে দেখিয়েছি, দেখাচ্ছি। তারপরে হচ্ছে এই কবির একদম বাড়িতে চলে আসছি এবং বাড়িতে এসে তারপরে হচ্ছে এটা দেখাচ্ছি। আর এখানে আমার অনেক মজার একটা বিষয় যেটা লেগেছিল সেটা একটু পরেই আপনারা দেখতে পাবেন এবং সেটা বলব তখন যে মজার কোনটা ছিল। তো এই যে তাদের পুরনো সব ছবি এবং এখানে আছে কবির বাবা-মায়ের ছবি এবং কবির সহধর্মিণী এবং ছেলে, মেয়ে, নাতি সবার ছবি আছে এখানে। আর এই যে এখানে অনেক, অনেক কিছু লিখা আছে তাদের সম্পর্কে যে কবি কবে কোথায় কি গিয়েছিল, কখন কি হয়েছিল, কি এই বিষয়গুলো এখানে সব লিখা আছে। এবং এখানেও বিস্তারিত অন্য সবকিছু ছবি আছে এবং আশেপাশে এগুলো সবকিছু লিখা আছে। আপনাদের যদি সময় এবং মনে চায় তাহলে এগুলো সব দেখতে পারেন, পড়তে পারেন। কিন্তু আমাদের ওরকম আসলে সময় হয়নি বা অতটাও মনে চায়নি। তো এইজন্য আমরা জাস্ট এরকম করে ঘুরে, ঘুরে পুরোটা ঘুরে, ঘুরে দেখে আসছিলাম। এরকম দেখছিলাম। আর এই যে ভিতরে তাদের আগের যুগের যে ছোট, ছোট জিনিসগুলো আছে। অবশ্য আমি বলব এই যে খেলনাগুলো ওরা নতুনই রেখেছে। জাস্ট এটা হয়তোবা একটা আকর্ষণ। কারণ না হলে এটা এরকম এত নতুন, নতুন কেন দেখাচ্ছিল? তো যাই হোক এই যে এরকম আমাদের এলাকার যেমন টিনের ঘর থাকে ঠিক ওই টিনের ঘরগুলাতেই ওরা ওরকম সুন্দর করে রেখে দিয়েছে এবং ওদের যে আগের যে ঘর ছিল তার বাবা-মায়ের কবির ঘর, ওই ঘরগুলো ওইরকম করে রেখেছে। এই ব্যাপারটাও আমার কাছে খুবই ভালো লেগেছে। তো ওইটা আপনারা সামনে দেখতে পাবেন। এই তো এটা আরেকটা ঘর, এটা আরেকটা লম্বা একটা ঘর যেটা আমি আপনাদেরকে এতক্ষণ ঘুরিয়ে, ঘুরিয়ে দেখালাম এবং এখন আমরা এখান থেকে আবার বের হয়ে আবার সামনের দিকে চলে যাব। আর হ্যাঁ, এখানে তো কবিরা কেউ থাকে না। তার ছেলে-মেয়ে বা বউ মে সবাই হচ্ছে বিদেশে থাকে। তো এখানে হচ্ছে কয়েকজন মানুষ থাকে হয়তোবা তাদের এখানে তারা থাকতে দিয়েছে বা এগুলো দেখাশোনা করার জন্য দিয়েছে। এরকম লোকজন এখানে থাকে এবং এই যারা আসে বাহির থেকে এসে ঘুরে ফিরে দেখে যায় তা ৳২০ দিয়ে টিকিট কাটে। এগুলো হচ্ছে তাদের এরকম অন্য মানুষ যারা আছে তারা হচ্ছে এগুলো দেখাশোনা করে এবং এই জিনিসগুলো একদম আগের মতো সুন্দর মতো এগুলো সব ওরা দেখে রাখে। এবং আমার এখানে গিয়ে এটাই ধারণা হয়েছে যে হ্যাঁ, ওরা আসলে পারফেক্ট এই কাজগুলা করে। না হয় ওই অনেক বছর আগে গিয়ে যেমন দেখেছিলাম এখনো গিয়ে ঐরকমই কেন দেখছি? মানে একদম ঐরকমই মনে হচ্ছিল। তো এই যে আরেকটা ঘর আর এই যে আসমানি কবিতা, কবি জসীমউদ্দিনের বিখ্যাত কবিতা, ওই কবিতাটা এখানে লিখা আছে। আর এই ব্যাপারটা না খুব ভাল লাগছিল যে বিভিন্ন জায়গায় কবির বিভিন্ন যে জনপ্রিয় কবিতাগুলো আছে ওগুলো লেখা ছিল এবং ছোট, ছোট যে চরণগুলো ছিল ওগুলো অনেক জায়গাতে ছিল। তো এই যে এখানে যেটা ছিল এই পালকি এটা কিন্তু ভালো লাগছিল যে এই যে পালকি তবে আমার একটা বিষয় মনে হয়েছে যে এর আগে আরো সুন্দর পালকি দেখেছিলাম যেটার সাথে ছবি তুলেছিলাম ১ টা ২-৩ টা মনে হচ্ছিল। তো যাই হোক এই যে পালকি এগুলো দেখেও ভাল লাগছিল এবং এই যে আগের যুগের এই সেই আসবাবপত্র এগুলা দেখলে পরে আমার ছোটবেলার কথা মনে পড়ে যায় যে হ্যাঁ, এগুলো আমি আগে আমার ছোটবেলায় আমাদের বাড়িতে এগুলো ছিল এগুলো দেখতাম। এবং তারপরে আবার বের হয়ে তারপরে হচ্ছে এই আশেপাশের বাসা-টাসাগুলো দেখছিলাম এবং আরেকটা জায়গাতে এই যে চলে গিয়েছি যে এখানে এসে যেটা আমার ভীষণ ভালো লেগেছিল সেটা হচ্ছে এখানে কারা যেন আসছিল তাদের বার্থডে সেলিব্রেট করতে। এই ব্যাপারটা আমার খুবই মজা লেগেছিল যে ওরা আর কোনো জায়গা পায় না একদম এই কবির বাড়িতে চলে আসছে। এটা সুন্দর করে ওরা সাজাচ্ছিল। সো আমার হচ্ছে এই ওরা মোবাইল দেখে মানে আমি তো ভিডিও করছিলাম তো এটা দেখে একটু সরে গেছে ছেলেটা। তো আমার একটু ভিডিও করতে সুবিধাই হয়েছে। তো এরকম সুন্দর করে ওরা বার্থডে এরকম সেলিব্রেট করার জন্য সুন্দর করে সাজাচ্ছিল। এই ব্যাপারটা আমার ভালোই লেগেছিল এই যে এরকম। তো এই তো এটা হচ্ছে আরেকটা আমার কাছে মজার ব্যাপার। তারপরে আমরা এখান থেকে ঘুরে ফিরে তারপর আবার চলে গেলাম। এখানে আরেকটা যেটা মজার একটা জিনিস দেখেছি, এটা আমি আগে দেখিনি। মানে হচ্ছে যেটা আমাদের অঞ্চলে
প্রায় দেখা যেত আগে একটা সময়, কিন্তু এখন খুব একটা দেখা যায় না, অল্প দেখা যায়। কিন্তু এটা যে একটা ঐতিহ্য বহন করে, এইটা হচ্ছে সেই ঢেঁকি। সো আমি এই ঢেঁকি দেখে তো একদম খুব এক্সাইটেড হয়ে ঢেঁকির কাছে চলে গেলাম। তারপরে চলে গিয়ে কয়েকটা এরকম ছবি-টবি তুললাম, একটু ভিডিও করতে আসছি এবং এটা নিয়ে একটু ভাব দেখি, এটা একটু এরকম একটু করলাম। তো এটা খুব ভালোই লাগলো। দেখছিলাম যে আসলে ধরার জন্য কিছু আছে নাকি এরকম করে ব্যাস চলে আসছি। তবে এটা আমি আগে দেখিনি। এটা আমার মনে হলো নতুন কিছু। তো যাই হোক, তারপরে আমরা চলে আসছিলাম এই সেই বিখ্যাত ফরিদপুরের কানাইপুর জমিদার বাড়ি। আর এখানে গিয়ে ১ম এ তো এটা আপনাদের দেখে ভালোই লাগবে। সো আমাদেরও ভালো লেগেছিল। তো এর আগেও আমি একবার মনে হয় গিয়েছিলাম। কিন্তু আসলে আমার ওইটা খুব একটা মনে নেই। সো এইজন্য আমি ওই ফরিদপুরের সব বিখ্যাত জায়গাগুলো আবার দেখছিলাম। দেখার জন্য গিয়েছিলাম। তো ভিতরে যেটা দেখতে পেলাম যে যেহেতু এটা কানাইপুর জমিদার বাড়ি মানে হিন্দুদের, সো এটার মধ্যে মন্দির আছে। ঠিক আছে। সো এটা কোনো বিষয় না, থাকতেই পারে। যেহেতু এটা হিন্দুদেরই একটা জমিদার বাড়ি ছিল, তো মন্দির থাকবে এটাই স্বাভাবিক। কিন্তু সবথেকে আমার এখানে গিয়ে যেটা দুঃখ লেগেছে সেটা হচ্ছে যে এই বাড়ির পুরো বাড়িটাতে লোকজন থাকে। আমার কথা হচ্ছে যে এটা যেহেতু একটা পরিত্যক্ত বাড়ি, জমিদার বাড়ি, সো এটা হচ্ছে সবার জন্য উন্মুক্ত থাকা উচিত ছিল। তো সবাই এটা আসবে, দেখবে, দর্শন করবে এরকম, তারপরে চলে যাবে। বা যদি টিকেটের ব্যবস্থা থাকতো যে টিকেট কেটে মানুষজন ঘুরবে ফিরবে, সো এই টাকা দিয়ে আবার এটা দেখাশোনা করা হবে। কিন্তু না, এটা এরকম কিছুই করা হয় নাই। আমরা ওই জমিদার বাড়িতে এসে তারপরে এই যে জমিদার বাড়ির পিছন দিয়ে যাচ্ছিলাম, দেখছিলাম যে আসলে জমিদার বাড়িটা কেমন এবং হচ্ছে এটা আসলে কতটা বড়। আর এটার ভিতরে ঢোকা যায় না কেন? সো এটার কারণ হচ্ছে এটার ভিতরে লোকজন থাকে। আর যেখান দিয়ে যাওয়ার মতোই যে ওরা ওইখান দিয়ে বন্ধ করে রেখে দিয়েছে। আর হচ্ছে ওরা হচ্ছে কিছু মানুষ আছে এখানে দখলে আছে। আমি জানি না ওরা কিভাবে এখানে দখলে আছে। মানে আমার এটা খুবই দুঃখ লেগেছে। সো আমি হচ্ছে উপরে যেতে চেয়েছি। ওরা আমাকে উপরে যেতে দেয়নি। এই জমিদার বাড়িটা বিশাল বড় জায়গা নিয়ে একটা জমিদার বাড়ি ছিল। আর আপনারা তো ফার্স্টে দেখে বুঝতেই পারছেন যে এটা কত সুন্দর একটা জমিদার বাড়ি বা কত পুরনো একটা জমিদার বাড়ি। যদিও আমাদের এই ভিতরে ঢুকতে দেয়নি বা এই বিল্ডিং এর উপরে যেতে দেয়নি, কিন্তু আমি তো আবার নাছোড়বান্দা টাইপ মানুষজন, তাই না? তাই ওইটার মনে করেন যে একদম আশেপাশে যত দূর পর্যন্ত যাওয়া যায় সবটুকু দেখেছি, ঘুরেছি এবং এসে ঘুরে ফিরে তারপরে ওদের কাছে গিয়ে একজনের কাছে জিজ্ঞেস করছিলাম যে আচ্ছা এটার উপরে কি যেতে দেওয়া যায়? বলে না, যেতে দেওয়া যায় না। কারণ হচ্ছে ওইখানে তারা থাকে, সো কেউ তো তার পার্সোনাল বাড়িতে তো আরেক অন্য অপরিচিত মানুষকে আসতে দিবে না, এটাই স্বাভাবিক। সো তারপরে আমরা হচ্ছে কথা বলে চলে আসছি। আর আসার সময় একটা জিনিস খেয়াল করেছি যে দেখেন এখানে অনেক মানে দরজা টাইপের ছিল যেগুলো দিয়ে যাওয়া যেত। আর এগুলো ওরা সব বন্ধ করে দিয়েছে। যেরকম কাঠ এবং হচ্ছে কি বলে টিনের এবং এই যেরকম করে লোহার সবকিছু দিয়ে আসলে বন্ধ করে দেওয়া। সো কোনো মানুষ এরকম করে টিন দিয়ে, সো কোনো মানুষ যেন উপরে বা ভিতরে ঢুকতে না পারে। যেরকম করে ওরা ওদের ওদের মতো করে বন্ধ করে ওরা এখানে থাকে। তো আমার কথা হচ্ছে যে এটা হচ্ছে ঐতিহ্যবাহী একটা জমিদার বাড়ি। আর এটা ফরিদপুরের যেকোনো জায়গাতে আপনি যদি সার্চ দেন এটা পাবেন। কিন্তু এখানে গিয়ে আপনারা দেখতে পাবেন না। সো আপনাদের এখানে যাওয়ার দরকার নেই। এর বদলে আপনারা এই নদী গবেষণায় যাবেন। এই নদী গবেষণায় যাওয়ার জন্য আবার আপনাকে বিকাল ৪টা পর্যন্ত অপেক্ষা করতে হবে। মানে বিকাল ৪টার পরে ওরা যে কাউকে এখানে ঢুকতে দেয়। মানে বহিরাগত যারা আছে অন্য আগে গেলে পরে অন্য মানুষদের ঢুকতে দেয় না। কিন্তু ওই যে অনেকের আছে যে এরকম এরা যারা যাচ্ছে যে এই ভিতর দিয়ে হচ্ছে তাদের বাড়িতে যেতে হয়। তাদেরকে যেতে দেয়। কিন্তু যারা আমরা যাচ্ছি বা ঘুরতে যাচ্ছি তাদেরকে এই ৩টা-৪টা পর্যন্ত অপেক্ষা করে তারপরে এখানে ঢুকতে হয়। সো এইজন্য আপনারা খুব তাড়াতাড়ি এখানে গিয়ে কোনো লাভ নাই। আপনাদেরকে গিয়ে শুধু বাইরে থাকতেই হবে, দাঁড়ায় থাকতে হবে বা বাইরে ঘুরতে হবে। তো আপনারা হচ্ছে এরকম ৪টার দিকে যাবেন, তাহলে গিয়ে ভিতরে ঘুরেই ১-২ ঘন্টা যা টাইম পাবেন, ঘুরে তারপরে চলে আসতে পারবেন। আর এই জায়গাটা অনেক বিশাল বড় একটা জায়গা। এই যে এখানে অনেকে ফুটবল, ক্রিকেট খেলছিল এবং এইটা অনেক সুন্দর একটা জায়গা। অনেক গাছপালা, অনেক কিছু আছে। আর বেশ আপনার ভালো লাগবে এরকম ঘুরে ফিরে, হেঁটে এবং বসে। আর এই যে হচ্ছে বাংলাদেশের নদী গবেষণা ইনস্টিটিউট একমাত্র, হ্যাঁ, যখন বইয়ে পড়তাম যে বাংলাদেশের নদী গবেষণা ইনস্টিটিউট আ একমাত্র নদী গবেষণা ইনস্টিটিউট কোথায়? এটা ফরিদপুরে। তখন তো এটা একদম পড়লেই ভাল লাগতো। মানে সেই ভাল লাগতো। সো আর কিছু মনে থাকুক আর না থাকুক, সাধারণ জ্ঞানের মধ্যে এটা মনে থাকতো আর এটা মনে আছে। সো এইজন্য নদী গবেষণায় তো যেতেই হবে। সো এইজন্য নদী গবেষণায় গিয়েছিলাম আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে এটা আসলে কত বড় বিশাল একটা জায়গা নিয়ে অবস্থিত।
আর এখানে খুবই কম মানুষ মানে ঘোরার জন্য আমরা যখন গিয়েছিলাম তখন দেখেছি যে খুব একটা মানুষ ছিল না, খুবই অল্প মানুষ ছিল। এখানে যারা জব করে বা এটার মধ্যে আবার কোয়ার্টার আছে মানে সরকারি যে লোকজন থাকে তারা যারা আছে, এবং এই রাস্তা দিয়ে আবার কিছু মানুষ আছে যাওয়া আসা করে তাদের বাড়িতে, তারাই এরকম আমাদের মতো এরকম বাহির থেকে ঘুরতে আসছে এরকম খুবই কম ছিল, বা থাকলেও হয়তো বা ওরকম দেখা যাচ্ছিল না। কারণ হচ্ছে এই জায়গাটা দেখতেই পাচ্ছেন যে বিশাল একটা জায়গা। মানে এখানে যদি ১০০-২০০ মানুষও আসে ঘোরার জন্য তারপরেও কম মনে হবে যে না মানুষই নাই, দেখা যাচ্ছে না। তো আমি এরকম এর জন্য হচ্ছে সব এরকম খুঁজে দেখাচ্ছিলাম যে এই যে একজন এখানে আবার পাতা ঝাড়তেছে, ছুটতেছে। সো এরকম যে এখানে কত বিশাল জায়গা এবং গাছপালা, এবং এখানে লোকজন শূন্য মনে হয়। মানে যাও ১ জন ২ জন লোকজন ওই বিশাল দূরে দেখা যাচ্ছে, মনে হচ্ছে যে একদম শূন্য। সো আমি এই নদী গবেষণার সৌন্দর্য আপনাদেরকে তুলে ধরার জন্য, দেখানোর জন্য এটা আমি হচ্ছে ভিডিওটা করেছি এবং আমি নিজেও দেখেছি। আর যদি আপনাদের এই নদী গবেষণা সম্পর্কে কিছু জানতে ইচ্ছে করে তাহলে আপনারা এখানের কর্মকর্তাদের সাথে কথা বলে জানতে পারেন বা দেখতে পারেন। আমি একটা ভিডিওতে দেখেছিলাম যে এই নদী নিয়ে কিভাবে কি পানি কি করে না করে ওগুলো একটা ভিডিও। তো এগুলো আপনাদের জানতে মন চাইলে ওইটা আপনারা ওইভাবে ট্রাই করে দেখতে পারেন। আর আমার মতো যদি ঘুরতে পছন্দ করেন বা হচ্ছে এরকম সুন্দর একটা জায়গাতে গিয়ে হাঁটতে পছন্দ করেন তাহলে কিন্তু ফরিদপুর যেতে পারেন, আর এই ফরিদপুরের নদী গবেষণায় অবশ্যই যেতে পারেন। তো তারপরে এরকম ঘুরে ফিরে তারপরে আমরা চলে এসেছিলাম ফরিদপুরের অন্যতম জনপ্রিয় কলেজ রাজেন্দ্র কলেজ। সেই যে রাজেন্দ্র কলেজে একজনে যেরকম করে সুন্দর করে ঘুরতেছিল, আর এই যে কিছু আছে গাড়ি চালাচ্ছিল, গল্প করছিল, হাঁটছিল। সো আমিও গিয়ে এটা সুন্দর করে পুরোটা একটা ভিডিও করলাম। আর এটা কিন্তু অনেক বড়। এটা হচ্ছে ডিগ্রি ক্যাম্পাস আছে, অনার্স ক্যাম্পাস আছে, এবং আবার কি বলে যে ইন্টারমিডিয়েট যারা উচ্চ মাধ্যমিক ওদের জন্য আলাদা ক্যাম্পাস আছে। মানে এটা অনেক বিশাল বড় একটা। তবে এটা সাধারণভাবে ওরা হচ্ছে বলে ডিগ্রি শাখা আর অনার্স শাখা, এরকম ২টা শাখা বলে। এটা সম্ভবত অনার্স শাখা ছিল। তারপরে আমরা আবার ডিগ্রি শাখাতেও যাব। সো এটা যেহেতু এটা বিশাল বড় একটা শিক্ষা প্রতিষ্ঠান, সো এটার বিশাল বড় জায়গা নিয়ে হবে এটাই স্বাভাবিক। আর আমরা দেখি এই ইউনিভার্সিটিগুলো বা এইরকম কলেজগুলো এরকম বিশাল বড় জায়গা নিয়ে হয়, এটাই দেখতে ভালো লাগে। এবং এখানে এগুলোতে আসলে পড়ে এটাও মজা যে আপনি ক্যাম্পাসে হাঁটবেন, ঘুরবেন, গল্প করবেন, আড্ডা দিবেন, তারপরে হচ্ছে এই যে ক্রিকেট খেলবেন, ফুটবল খেলবেন, এটাই তো দারুণ সময়। তো জীবনের এই অন্যতম সুন্দর সময়গুলো এখানে মানুষ কাটায়। আর এই জায়গাটা দেখার জন্য আমি চলে গিয়েছিলাম। কারণ যেহেতু আমি ফরিদপুরের মেয়ে, আমি ফরিদপুরের মানুষ, কিন্তু আমি এই রাজেন্দ্র কলেজে পড়ি নাই। কিন্তু আমার এই রাজেন্দ্র কলেজ নিয়ে একটা কি বলে একটা সফট কর্নার আছে, একটা মায়া মমতা আছে, একটা টান আছে। সো এইজন্য আমি রাজেন্দ্র কলেজ দেখার জন্য চলে গিয়েছি এবং আপনাদের সাথে এটা শেয়ার করছি যে এই যে আমরা হচ্ছে পুরো কলেজ ক্যাম্পাস ঘুরে, মানে ঘোরা কিন্তু শেষ হয়নি, মানে আমরা জাস্ট এই অনার্স ক্যাম্পাস যেটাকে বলে ওইটাতে হচ্ছে গিয়া ঘুরছি, এবং তারপরে আমরা হচ্ছে ডিগ্রি ক্যাম্পাস বা ডিগ্রি শাখায় ওখানে চলে যাব। এবং এটা অনেক বিশাল বড় নিয়ে আসলে এটা আমিও নিজেও ভালোভাবে চিনি না। তবে এখন আমরা হচ্ছে অনার্স ক্যাম্পাস থেকে ডিগ্রি ক্যাম্পাসের দিকে যাচ্ছি, এতটুকু জানি। আর এই যে আমাদের এলাকার সৌন্দর্য, গ্রামের সৌন্দর্য, এটা আপনাদেরকে দেখাচ্ছি। আর এই যে আরো কিছু ইনস্টিটিউট ছিল, তো এগুলো হচ্ছে কিছু সরকারি ছিল, কিছু বেসরকারি ছিল। তবে এই যে আমার যে ভাগিনা মানে যার সাথে আমি এই জায়গাগুলো ঘুরেছি, ও এই রাজেন্দ্র কলেজে পড়েছে, বিবিএ করেছে। তো ও বলতেছিল যে এরকম যেমন এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং কলেজ বা অন্য যে কলেজগুলো ছিল ওগুলো ছোট অল্প জায়গার মধ্যে হলেও সুন্দর, মানে হচ্ছে সাজানো গোছানো। কিন্তু ওদের এই রাজেন্দ্র কলেজটা অতটা বেশি সুন্দর না, মানে সাজানো, মানে গোছানো যে একটা ব্যাপার থাকে ওইটা নেই। আর এই যে হচ্ছে আরেকটা সুন্দর জায়গা, এটা হচ্ছে অবশ্যই এটা এখন বন্ধ, সবাই এখানে গিয়ে জাস্ট ছবি সামনে থেকে ছবি-টবি তুলে চলে আসতেছিল। তো আমি এখানে দাঁড়াইনি যে না সামনে থেকে যাব না, ছবি তুলব না, চলে আসার দরকার নেই। এটা হচ্ছে আমাদের শেখ হাসিনা আপার মেয়ের শ্বশুরবাড়ি ছিল। যদিও তাদের ডিভোর্স হয়ে গেছে। সো এইজন্য ওই বাড়িটা অনেক সুন্দর। এইজন্য ওই বাড়িতে মানুষ গিয়ে ছবি-টবি তুলে হয়তোবা আগে ভিতরেও যাওয়া যেত, এখন আর যাওয়া যায় না।
তো এই যে আমরা চলে আসছি রাজেন্দ্র কলেজে ডিগ্রি শাখায় এবং এখানে হচ্ছে গিয়া আপনাদেরকে দেখাবো, এটাও ঘুরে দেখাবো, এই ক্যাম্পাসটাও ঘুরে দেখাবো। তো আমার ভাগিনা যেটা বলতেছিল, মানে যেটা বলে ও দুঃখ প্রকাশ করছিল যে ওদের এই কলেজ সাজানো গোছানো না, মানে অতটা বেশি সুন্দর না, যেভাবে আসলে একটা কলেজ মানে একটু আছে না, একটু পরিপাটি করে রাখার একটা বিষয় বা পরিপাটি সৌন্দর্যের একটা বিষয়, এটা এটা না, এটা ওর একটা দুঃখ, একটা কষ্ট। তো যাই হোক, আমার দেখে ভালোই লাগছিল, মানে সাজানো গোছানোর দরকার নাই, অনেক বড় বড় বিশাল বিশাল মাঠ মাঠ আছে এবং অনেক বিশাল বিশাল জায়গা আছে। আমার এটা হইলেই চলে, মানে আমি এরকম জায়গাতে দৌড়াবো, তারপরে কি বলে আড্ডা দিব, বসে থাকবো আর হচ্ছে হাঁটবো, এটাই আমার খুব ভালো লাগে। তো এই যে ওদের ভবনগুলো দেখাচ্ছিল, যে এই যে এখানে এখানে কিছু কিছু ওদের যে অনার্সের সাবজেক্ট আছে এগুলো কিছু কিছু এখানে নিয়ে এসেছে এবং এই ডিগ্রি শাখায় এখন ওগুলো ক্লাস হচ্ছে, বা এই যে নতুন ভবনে এখানে হচ্ছে নতুন নতুন আরো আরো কিছু আসছে, এগুলো আমাকে বলতেছিল, দেখাচ্ছিল, এরকম জানাচ্ছিল। তারপরে এটা দেখা শেষ করে সবার শেষে আমরা চলে গিয়েছিলাম আমাদের ফরিদপুরের জনপ্রিয় চটপটি খেতে। আর এই চটপটি খাওয়ার জন্য আপনাকে চলে যেতে হবে বিকালের দিকে, বিকাল সম্ভবত 4টার থেকে এটা পাওয়া যায়। এটা হচ্ছে ওই ফরিদপুর বাটা বাটা যে আছে, মানে বাটা বাটা জুতা, ওখানে হচ্ছে এটা পাওয়া যায়। সো এখানে হচ্ছে এর আগেও একবার গিয়েছিলাম, খেয়েছি, মজা লেগেছে। এবং এবার আবার গিয়েছি, এবার সম্ভবত 70 টাকা করে ছিল, এক একটা না 90 টাকা, ভুলে গেছি দামটা, যাই হোক। তো ওখানে এটা হচ্ছে জনপ্রিয় ফরিদপুরের একটি খাবার। তো ওখানে না গিয়ে যদি না খেয়ে যদি চলে আসি তাহলে তো এটা অসম্পূর্ণ থেকে যায়। সো এই জন্য আমি চলে গিয়েছিলাম আবার এই ফুচকা খেতে, জনপ্রিয় ফুচকা। এর আগে তো একবার খেয়েছি, তারপরে আবার চলে গেছি খাওয়ার জন্য। তারপরে আবার খেয়ে টেয়ে ঘুরে ফিরে আমরা চলে এসেছি। আর হ্যাঁ, যদি আপনারা এই ফরিদপুরে ঘুরতে যেতে চান বা ঘুরতে যাবেন চিন্তা করছেন, আমি আপনাদের প্রথমত বলব জসীমউদ্দিনের বাড়ি, কবি জসীমউদ্দিনের বাড়ি এবং জাদুঘর, এটাতে আপনি অবশ্যই যাবেন এবং এটা অনেক সুন্দর, আপনার অনেক ভালো লাগবে। তারপরে হচ্ছে নদী গবেষণা, অবশ্যই বিকাল 4টার পরে। তারপরে হচ্ছে রাজেন্দ্র কলেজ, আপনি ঘুরে হেঁটে ভাল লাগবে, দেখে আসতে পারেন। আর 4 নাম্বার হচ্ছে কানাইপুর জমিদার বাড়ি। যদি আপনি দূর থেকে এরকম ইট পাথরের সুন্দর একটা বাড়ি দেখে সন্তুষ্ট থাকেন তাহলেই যাবেন, না হলে আমি বলবো যাবেন না, না হলে দূর থেকে শুধু দেখে কষ্টই লাগে, ভিতরে যাওয়া যায় না বা উপরে যাওয়া যায় না। তো পরবর্তী ভিডিওতে আমি ফরিদপুরের অন্য অন্য আরো সুন্দর সুন্দর যে জায়গাগুলো আছে ওগুলো আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। এবং ফরিদপুরের বিখ্যাত খেজুরের গুড়ের রেসিপির ভিডিও আমি লিংক কমেন্ট বক্সে দিয়ে রাখবো, আপনারা অবশ্যই ওখান থেকে দেখে নেবেন এবং পরবর্তী ভিডিওর জন্য আমার চ্যানেলের সাথেই থাকবেন। আর ভালো লাগা খারাপ লাগা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।